মানে এই বাইকটা 7,20,000 টাকা দিয়ে আমার মতে যদি বলেন এই মুহূর্তে কেনার কোনো মানেই নাই। যে R15M যদি 6 লাখ 6.5 লাখ টাকা দিয়ে কেনা যায়, এটা আরও 1 লাখ টাকা বাড়ায় কেনা যায় কিনা? কখনোই না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আপনারা আবারও আমার সামনে 7,20,000 টাকার বা 7,10,000 টাকার থাই সিবিআরটা দেখতেছেন। এটা খুলনাতে চলে গেছিল রিপেয়ার করার পরে, বাট আবার কেন ঢাকাতে? মোহন মামা আবারও প্যারা খাচ্ছে। ইঞ্জিন অয়েলটা আবারও পিঙ্ক কালারের বের হয়েছে এটা থেকে, তার মানে আবারও কোনো কারণে পানি অথবা কুলেন্ট এটা মিক্স হচ্ছে এটার সাথে। সো এটার যে সমস্যাটা এটা সলভ আবারও এখানে ট্রাকে নিয়ে এসে করাইছে, বাট ট্রাকে যে নিয়ে আসছিল ওই ফুটেজটা একটা আপনাদের দেখাই, চলেন। আমার আসতে একটু দেরি হয়ে গেছে এবং ট্রাক থেকে বাইক নামায়ও ফেলছে। বাইক নামায় অলরেডি মোটোপ্লেক্সের ভিতরে ঢুকায়ও দিছে। আর খুলনা থেকে নিয়ে আসছেন না ভাই বাইকটা? জি খুলনা থেকে। আচ্ছা, বাইক বাইরে আনতে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, একবারে চলে আসছে। কতক্ষণ লাগছে খুলনা থেকে? 4.5 ঘন্টা পদ্মা সেতু দিয়ে চলে আসছে। সো আসেন দেখাই বাইকটার কি অবস্থা আপাতত। বাইকের অবস্থা ঠিক আছে, মানে বাইকে তেমন কোনো সমস্যা হয় নাই। জাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আবারও ইঞ্জিন অয়েলটা একদম পিঙ্ক হচ্ছে। বাইক হচ্ছে এই যে খুলনা মেট্রোর বাইক, এই যে বাইকটার কালার করা অ্যান্ড সব কিছু ডান, বাট ইঞ্জিনে যে পিঙ্ক কালার আগেরবার ইঞ্জিন অয়েল বের হয়েছিল সেম পিঙ্ক কালারের ইঞ্জিন অয়েল বের হচ্ছে এবং সাথে সাথে বাইকটার ব্যাটারিতে চার্জও নিচ্ছে না। নতুন কয়েল লাগানো, তারপরও নিচ্ছে না। দেখি কি সমস্যা, কি সলভ আসে দেখি আপনাদেরকে জানাচ্ছি। যাই হোক, তো দেখলেন এই ব্যাপার স্যাপার। এখন মামার আসে নাই, ট্রাকে করে বাইকটা পাঠিয়ে দিছে। এত বেশি প্যারা সে খাইছে। এখন মানে এই বাইকে অনেক খরচ করার আছে আসলে, মানে খরচ যত করবেন তত হইতেই থাকবে। পুরাতন বাইক কেনার এই একটাই সমস্যা। যদিও মামারে এই বাইকটা কেনার বুদ্ধি আমি দিছিলাম, বাট তারে যে টাকা দিয়ে কিনতে বলছিলাম সে সেই টাকা দিয়ে কিনে নাই, সে তার থেকে বেশি টাকা দিয়ে কিনছে, যার ফলে এই ভোগান্তিটা হচ্ছে। সব কিছু যদি চেঞ্জ করে নিত একবারে অল্প টাকায় কিনে, তাহলে সেটা তার জন্য বেস্ট হইতো। যাই হোক, চলেন টেস্ট ড্রাইভ দেই কি অবস্থা হয়েছে। আর এদিকে আমার 13 জিবিটার অবস্থাও খুব একটা সুবিধাজনক না, এটারে আবার সার্ভিসে দিতে হবে। এখন যাবো হচ্ছে টারো বাংলায় যেতে যেতে এটার টেস্টটাও হয়ে যাবে। আর আমার সাথে আছে মেহেদি, আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড। সো বিসমিল্লাহ বলে স্টার্ট দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকের ইঞ্জিন নাকি আগের থেকে এখন আরেকটু স্মুথ করে দিছে, সবুজ বললো, তো দেখি চালাইলেই বুঝতে পারবো। বাইকটা রাইড করে বেশ ভালোই লাগতেছে, বাট এই যে মাঝে মাঝে প্যারাটা দিতেছে এটাই হচ্ছে মেইন সমস্যা। তো আপনারা যারা পুরাতন বাইক কিনবেন এটা মাথায় রেখেই কিনবেন যে এটার পিছনে আপনাকে সময় দিতে হবে, গ্যারেজে যেতে হবে, সবকিছু দেখে শুনে নিজ দায়িত্বে করতে হবে, তাহলেই একমাত্র সুন্দরভাবে করতে পারবেন। অন্য কারোর উপরে ভরসা করে এই জিনিসটা অন্তত রাখবেন না। আপনাদের যাদের বাইক পুরাতন যারা কিনবেন তারা এই দায়িত্বটা নিয়েই কিনবেন যে আমার এই বাইকের পিছনে আমাকে সময় দিতে হবে, অবশ্যই সময় দিতে হবে, তাছাড়া ভালো হবে না। যাই হোক, বাইকটা চালায় বেশ ভালোই স্মুথ লাগতেছে। আসলে থাই সিবিআর এই কারণেই মানুষের কাছে ভালো লাগে, যেরকম স্মুথ তেমন কমফোর্টেবল সিটিং পজিশন। আর ইঞ্জিনটাও বেশ পাওয়ারফুল, ভালোই পাওয়ারফুল ইঞ্জিন। যদিও এখন আপনাদেরকে আমি পাওয়ারটা দেখাইতে পারবো না, কারণ এখনও এটা ব্রেকিং পিরিয়ডে আছে। মাত্র কত কিলো চলছে? মাত্র 700 না 800 কিলোমিটার চলছে নতুন ইঞ্জিনটা করার পরে। আর আমার 13 জিপি অলরেডি অনেক চলে গেছে। তো এটার এখন যে সমস্যা 13 জিপিটার সেটা হচ্ছে এটার ফুয়েলটা অনেক বেশি খাইতেছে। মানে তেলে মাত্র 25-30 এরকম করে দিচ্ছে। তো যেটা আমার জন্য একটু কষ্টকর, এই জন্য আপনারা 13 জিবিটাও আমার কাছে একটু অনেক কম দেখেন। আর যেহেতু নতুন ট্রিপে বের হয়ে যাচ্ছি, তার আগে এটাকে সুন্দরভাবে যত্ন করে রেখেই যাই। ভাই রে ভাই, যে জ্যাম পড়ছে, হাতে হ্যান্ড গ্লাভস পরাটাও যে ঢাকার জ্যামে বাদ দিছি, এটাও মানে এখন কষ্টকর হয়ে গেল। পুরা রোদে পুড়ে সারকার হয়ে গেছে একদম, মানে কিচ্ছু নাই আর। যাক, টারো বাংলাতে চলে আসছি। এখন আমার বাইকটাকে লিফটে তুলে দিতে হবে। না, 13 জিবি সার্ভিস এই 8 তলার উপরে, এই লিফটে করে উঠাইতে হবে। নাও এবার পিছাও, হ্যান্ডেলটা সোজা করো, আমি ধাক্কা দিয়ে দিই। এই যে হচ্ছে প্যারা, আমাদের 13 জিবি সার্ভিস করতে হইলে এই 8 তলার উপরে নিয়ে আসতে হয়। সো বরাবরের মতো বাইক যখন সার্ভিসে দিই তখন এসে এখানে ওয়েটিং জোনে ওয়েট করি, আর এসে সবসময় দেখি বাইক আছে নাকি। বাট তারও এবারও যে লট আসছিল এটা সব শেষ, এটাও বুকিংয়ে আছে। নেক্সট লট আবার নেক্সট উইকে আসবে।
আর স্কুটারগুলো অ্যাভেলেবেল, স্কুটার তাও 2-3টা আছে, বেশি নাই। ট্যুরের কারণে এত বেশি ব্যস্ত, মানে ওয়েট করার কোনো অপশন নাই, তাই আজকে টারোটা দিয়ে গেলাম, আবার কালকে নিয়ে যাব। এখন যাচ্ছে হচ্ছে মিরপুরের দিকে। এক বড় ভাই লাঞ্চের দাওয়াত দিছে, বলছে ট্যুরে যাওয়ার আগে অবশ্যই আমার পক্ষ থেকে এটা খেয়ে দিয়ে যাইতে হবে। আর গেলেই বুঝতে পারবেন কে, কারণ সে চিটাগংয়ের একজন। গেস করেন, যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না চলেন পরিচয় করিয়ে দিচ্ছি। ভাইকে চিনতে পারছেন? চিটাগংয়ে গেছিলাম যে ভাইয়া পুরো আমাদের টিমকে একটা ডিনারের ব্যবস্থা করে লজ্জার কিছু নাই, ভাইয়া শুধু আমাদেরকে খাওয়ায়, ভাইয়াকে আমরা কখনো খাওয়াইতে পারি না। এটাই তো আমার কপাল। আমরা আসছি, কবিতাও চলে আসছে। আপনারা চিকেন খাওয়াইছেন, মোমোস খাওয়াইছেন, পরোটা খাওয়াইছেন, দায়িত্ব দিনে শেষ। এগুলো কিছু না ভাই, অনেক কিছু। আমরা তো লাঞ্চ ডিনার করে খাওয়া। আমি প্ল্যান নিয়ে আসছি, ঘোরার বাকি দাঁড়িয়ে আমি প্ল্যান নিয়ে আসছি। আল্লাহ আমার সব পূরণ করুক, আরো পূরণ করে। আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য দোয়া করবেন ভাই, ইনশাআল্লাহ যেন ভালোভাবে হয়। আর ভাইয়া হচ্ছে ভাইয়ের গাড়ির জন্য পারমিশন করাইতেছে, অথবা বাইকের হইলে আমরা একসাথে একটা ট্রিপে বের হবো ইনশাআল্লাহ। তো আমাদের খাবারের আইটেমে মূলত সাদা ভাত। এতদিন মানে কুরবানির পরে গরু খাইতে খাইতে অতিষ্ঠ, তো ভাবলাম একটু শাকসবজি খাই। আর সাথে তারপরেও মিস নাই, মুরগি আছে, তারপরে এদিকে কাঁকড়া নিছে, একটা চিংড়ি আছে, সব মিলে মানে একটা ভোজ হচ্ছে, বাঙালিয়ানা ভোজ আর কি। সাথে 4টা মাছিও আছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, এরপরে বাইকের যে কি কন্ডিশন একদম ফাইনাল একটা আপডেট দেবো আপনাদেরকে। সবশেষে এবার বাইকটা সম্বন্ধে হালকা একটু বিবরণ দিয়ে দেই। যেটা আমি পেলাম সেটা হচ্ছে ইঞ্জিন থেকে এখনও স্লাইটলি একটা ছোট ছোট আওয়াজ পাচ্ছি আমি। এটা কিসের আমি জানি না, আমি দেখাবো, সবুজ ভাইকে দেখাবো, দেখাইলে বুঝতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জ্যামের ভিতরে যখন ছিলাম তখন দাঁড়িয়ে যখন ছিলাম নর্মাল আরপিএমটা 1500-এ থাকার কথা, বাট এটা 2-এর উপরে ক্রস করতেছে মাঝে মাঝে। এটা যদি থাকে এইভাবে ফুয়েলটা একটু বেশি খাবে, এটা একটা সমস্যার ব্যাপার। আর বাকি সব কিছু মোটামুটি ওকে লাগছে আমার কাছে। বেশ সাউন্ডটা আগের থেকে তুলনামূলক বেশ ভালো পরিমাণে স্মুথ হয়েছে, আগে একটা মানে কেমন যেন একটা সাউন্ড ছিল, সেটা এখন আর নাই। এটা একটা ভালো ব্যাপার। এখন দেখার পালা যে ইঞ্জিন অয়েলটা আবার পিঙ্ক না হয়ে যায়। এটা আরও কিছুদিন আমি চালাবো, 2-1 দিন, তারপরে এটার রেজাল্টটা আপনাদেরকে জানাবো। আর এই 7,20,000 টাকার বাইকের যে ট্রলটা হচ্ছে, মানে এই বাইকটা 7,20,000 টাকা দিয়ে আমার মতে যদি বলেন এই মুহূর্তে কেনার কোনো মানেই নাই। এখন অনেকে যুক্তি তর্কতে দিয়ে দেয় যে যদি আপনার R15M 6.5 লাখ টাকা দিয়ে কিনতে পারেন, তাহলে আরেকটু বাড়ায় এটা কিনতে তেমন কোনো সমস্যা নাই। যারা এটার একদম ডাইহার্ড ফ্যান তারা এটা বলতেছে, তাদেরও দোষ নাই। মানে আমিও যে জিনিসটার উপরে ফ্যান, ওই জিনিসটা আমি সবসময় ভালো বলার চেষ্টা করি বা ভালো রাখার চেষ্টা করি, বাট আমি ওই স্বভাব থেকে বের হয়ে আসছি। আমি যখন হর্নেট চালাইতাম তখন আমিও এরকম একটা কোনো গ্রুপে, বাইকিং কোনো গ্রুপে হর্নেটের নামে কোনো কিছু খারাপ বললে, সেটা যদি হর্নেটে খারাপ থেকেও থাকতো তাও আমার কাছে মনে হতো না এটা খারাপ না, এটা ভালো। বাট ওই মেন্টালিটি থেকে মানে আমাদের বাঙালিরা আসলে বের হয়ে আসতে পারি নাই এখনও। এখন আমি বের হয়ে আসছি অনেক কষ্টে, মানে বাস্তবতা অনেকটা ফিল করছি, এই কারণে এখনও অনেকে বের হয়ে আসতে পারে নাই আর কি। যে যেটা খারাপ বা যেটা আমার জিনিস হোক, বাট যেটা খারাপ সেটাতে খারাপ বলতে হবে। এখন আমার দেশ হোক, কিন্তু আমার দেশে যে জিনিস খারাপ হচ্ছে সেটা খারাপভাবেই প্রেজেন্ট করতে হবে, তাহলেই না ওটা ভালো হবে, তার আগে ওটা ভালো হবে না। সিম্পল, মানে আমি একটা উদাহরণ দিলাম, আপনারা কেউ গায়ে টেনে নেবেন না কোনো কিছু। আপনারা যেটা করতেছেন অলওয়েজ রাইট, কোনো সমস্যা নাই। আমিও একসময় ছিলাম, ওইটা বুঝালাম, বাট আমি ওইটা থেকে বের হয়ে আসছি। মানে খারাপকে খারাপ বলা শিখতে হবে, সেটা আপনার নিজের ইউজ করা হোক, আপনার নিজের স্বভাব হোক, আপনার নিজের চরিত্র হোক, সব কিছুতে ওই একই জিনিস। যাই হোক, আমি আশা করি বুঝাইতে পারছি। এখন ওই উদাহরণটা বলি যে R15M যদি 6 লাখ 6.5 লাখ টাকা দিয়ে কেনা যায়, এটা আরও 1 লাখ টাকা বাড়ায় কেনা যায় কিনা? কখনোই না। কেন আপনি R15M এর সাথে এটা তুলনা করতেছেন? এটা হচ্ছে 2014-এর একটা বাইক, আর R15M হচ্ছে 2020-র পরের একটা বাইক। ক্যান ইউ ইমাজিন এটাতে কতগুলা ফিচার আপগ্রেড করা হয়েছে? সো সব মিলিয়ে আমি বলবো কখনোই আপনারা যতই যাই বলেন, যে যুক্তি দেখান, যতই কমফোর্টেবল হোক এই বাইক, কখনোই এটা 7,20,000 টাকা দিয়ে কেনার মতো একটা বাইক না, নেভার। জাস্ট এটা আমার মতামত শেয়ার করলাম, কেউ পার্সোনালি নেবেন না। আপনাদের সবার মতামতকে আমি সম্মান জানাই, বাট একটু বাস্তববাদী হইতে হবে ভাইয়া, দ্যাটস ইট, আর কিছুই না। এখন আমি যদি একটা ভালো উদাহরণ টেনে আনি, আমি টারো জিপি চালাই বলে টারো জিপি সেরা বাইক পৃথিবীর, এটা হতে পারে না।
তারও জিপির সমস্যা আছে, তেল বেশি খায়, তারপরে ভাইব্রেশন আছে, তারপরে আরও অনেক সমস্যা আছে ভাই। সমস্যা থাকবেই সব বাইকে, কিন্তু কিছু কিছু সুবিধা থাকে। যেমন এইটা হচ্ছে মোস্ট কমফোর্টেবল বাইক ইন বাংলাদেশ বলা যায়, কোনো সমস্যা নাই। ওয়েল, সো ওইরকমভাবে টারোরও একটা খ্যাতি আছে, যেটা নতুন টারো আসছে সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট বাইক বলাই যায়, কোনো সমস্যা নাই। তো এক একটা দিক থেকে এক একটা বাইক ভিন্নভাবে ভিন্ন কিছু রিপ্রেজেন্ট করে, তো আমরা ওইটাকে তুলে ধরবো, এবং যে খারাপ দিকটা আছে ওইটাকেও আমরা তুলে ধরবো, ওইটাকেও মেনে নিব। তাই সব কিছু অ্যানালাইসিস করে এটাই বলা যায়, এটা কখনোই 7,10,000, 7,20,000, 7,00,000, 6,50,000 কোনোটারই যোগ্য না, একদমই না। এই আর কি। তো আবারও বারবার বলতেছি, কেউ পার্সোনালি নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করার কোনো মানে নাই। ওই কমেন্ট আমি পড়তেও যাব না, রিপ্লাইও করতে যাব না। সো তারপরেও মন চাইলে করতে পারেন, এই আর কি। সো আজকের ভিডিও মেবি এখান থেকে বিদায় নেওয়াই যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, সেটার জন্য আবার আসলাম আমি। সেটা হচ্ছে এটা সাসপেনশনটা ভাই মাখন পুরা। স্পিড ব্রেকার মারতেছি যে বোঝাই যাইতেছে না, একদম মানে মাখনের মতো এইভাবে বাউন্স করতেছে, লাইক FZS ভার্সন 3, FZS ভার্সন 2 এর থেকেও স্মুথ। এই যে দেখেন, এত বড় বড় স্পিড ব্রেকার মারতেছি, এত সুন্দর বাউন্স করতেছে, মানে মধুর মধুর।